আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো, সবাইকে নিয়ে বাড়িতে সুন্দরভাবে অবস্থান করছো। আজকে আমার ক্লাস হলো বিবিএ ফোর্থ ইয়ারের সাথে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 গভর্নমেন্টাল অ্যাকাউন্টিং নিয়ে আমরা ক্লাস করছি। আমরা আজকে গভর্নমেন্টাল ফান্ড, বিভিন্ন ফান্ড আমরা দেখছিলাম। আমরা ট্রাস্ট ফান্ড নিয়ে গত ক্লাসে আলোচনা শুরু করেছি। আজকে আমরা ট্রাস্ট ফান্ডের সেকেন্ড ক্লাসটা করব। আমাদের আজকে টপিক হলো প্রাইভেট পারপাস ট্রাস্ট ফান্ড আর পেনশন ট্রাস্ট ফান্ড। এই দুটো ট্রাস্ট ফান্ড সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। আসো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। একদম প্রথমেই হলো প্রাইভেট পারপাস ট্রাস্ট ফান্ড। আমাদের এটা ট্রাস্ট ফান্ডের মধ্যে দুরকম ট্রাস্ট ফান্ডই আছে, একটা পাবলিক আর একটা প্রাইভেট, দুটো পারপাসই হতে পারে। আমাদের পাবলিক ট্রাস্ট ফান্ড যেটা আমরা বলছি সেটা হলো একেবারে ফর পাবলিক। যেমন এখানে দেখো, পাবলিক ট্রাস্ট ফান্ড আর দোজ হুজ প্রিন্সিপাল আর ইনকাম বোথ দুটোই মাস্ট বি ইউজ ফর সাম পাবলিক পারপাস। তাহলে আমাদের পাবলিক পারপাস ট্রাস্ট ফান্ডটা কি? ওটা যেটা একেবারেই যার প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং ইনভেস্টমেন্ট ইনকাম, যেটা আর্নিংস যেটা আমরা বলি, ইনভেস্টমেন্ট আর্নিংস অর ইনভেস্টমেন্ট, এই দুটোই ইউজ হবে পাবলিক পারপাসে। এক্সাম্পল যেমন দেখো, বলা হচ্ছে যে মেইনটেনিং পার্কস, সিমেট্রিজ অর অ্যাকোয়ার আর্ট অফ দ্য পাবলিক বিল্ডিংস, এগুলো আমাদের পাবলিক পারপাসে ব্যবহৃত হয়, এক্সাম্পল। আর আমাদের প্রাইভেট পারপাসে যেটা আছে, আমাদের বেনিফিশিয়ারি হলো প্রাইভেট কেউ, তার মধ্যে কে হতে পারে, যেমন ইন্ডিভিজুয়ালস হতে পারে, অর্গানাইজেশন হতে পারে, অথবা আদার গভর্নমেন্টস হতে পারে। তাহলে যখন বেনিফিশিয়ারি গ্রুপ হলো প্রাইভেট কোনো ইন্ডিভিজুয়ালস, অর্গানাইজেশন অথবা আদার গভর্নমেন্ট, তখন আমরা এই প্রাইভেট পারপাস ট্রাস্ট ফান্ড, এই ফান্ডটা আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, আর কি বলছে দেখো, এখানে একটা উদাহরণ দিয়েছে প্রাইভেট পারপাস ট্রাস্ট ফান্ডে। এখানে বলছে যে কোনো ব্যক্তি যদি তার কোনো উত্তরাধিকার না থাকে, তার কোনো সম্পত্তির কোনো উত্তরাধিকার না থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই সম্পত্তির মালিকানাটা গভর্নমেন্ট একটি ট্রাস্ট ফান্ডের মাধ্যমে এটার ব্যবস্থাপনা করে থাকে। তাহলে এরকমভাবে আমাদের প্রাইভেট পারপাস অনেক আমরা ট্রাস্ট ফান্ড পেতে পারি। আচ্ছা, ট্রাস্ট ফান্ড নিয়ে পরে যে কথাটা আছে, আমাদের প্রাইভেট পারপাস ট্রাস্ট ফান্ডে যে অ্যাকাউন্টিংটা ফলো করা হয়, ফলো অ্যাকাউন্টিং অ্যান্ড ফিনান্সিয়াল রিপোর্টিং কোয়াইট সিমিলার টু ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড। আমরা গত ক্লাসে যে ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড সম্পর্কে আলোচনা করেছিলাম, এটা ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ডের মতোই সিমিলার, মানে অ্যাডিশন ডিডাকশন আমরা যেভাবে করেছি সেরকমভাবে এখানে করা হচ্ছে। আরেকটা কথা বলেছে যে দ্য অ্যাকাউন্টিং ফর আ প্রাইভেট পারপাস ট্রাস্ট ফান্ড হুজ প্রিন্সিপাল ইজ পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড ফর ইনভেস্টমেন্ট। হ্যাঁ, যেই ট্রাস্ট ফান্ডের প্রিন্সিপাল যে অ্যামাউন্টটা, সেটা পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড করা হয়েছে ইনভেস্টমেন্টের জন্য, মানে প্রিন্সিপাল অ্যামাউন্টটা ব্যবহার করা হবে না। উইথ আর্নিংস অ্যাভেলেবল ফর আ স্পেসিফাইড প্রাইভেট পারপাস, সেখান থেকে যে আর্নিংসটা আসবে সেই আর্নিংসটাকে ইউজ করা হবে। ইজ সিমিলার টু আ পার্মানেন্ট ফান্ড, পার্মানেন্ট ফান্ডের সাথে এটার মিল আছে। তাহলে আমরা কি দেখছি যে আমাদের ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড আমরা যেভাবে করেছি, বা পার্মানেন্ট ফান্ডের ক্যাটাগরিও একই রকম। মানে আমাদের পার্মানেন্ট ফান্ডে আমরা এক্সপেন্ডিচার রেভিনিউ হিসেবে রেকর্ড করি, আর ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ডে হলো আমরা দেখেছি অ্যাডিশন এবং ডিডাকশন, এভাবে আমরা রেকর্ড করে থাকি। তাহলে এখানেও আমাদের এই যে প্রাইভেট পারপাস যে ট্রাস্ট ফান্ডটি, এই ফান্ডটিও কিন্তু এভাবেই পরিচালিত হয়, যে বিভিন্ন আমরা অ্যাডিশন ডিডাকশনগুলো দেখে থাকি। এখানে কি বলেছে, ফিনান্সিয়াল ইনফরমেশন ফর আ প্রাইভেট পারপাস ট্রাস্ট ফান্ড ইজ রিপোর্টেড ইন দ্য স্টেটমেন্ট অফ ফিডিউশিয়ারি নেট অ্যাসেট। যেভাবে আমরা ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ডে আমরা দেখেছি ফিডিউশিয়ারি নেট অ্যাসেটে এটাকে আমরা রিপোর্ট করছি, এখানেও তাই। এবং স্টেটমেন্টগুলো কি, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ফিডিউশিয়ারি নেট অ্যাসেট আর ফিডিউশিয়ারি মানে নেট অ্যাসেট এবং চেঞ্জেস ইন নেট অ্যাসেট, এই দুটো স্টেটমেন্ট সাধারণত এখানে আমরা দেখে থাকি। পার্মানেন্ট ফান্ডের সাথে এটা পার্থক্যটাই এরকম যে পার্মানেন্ট ফান্ডে যেরকম আমরা গভর্নমেন্ট ওয়াইড অ্যাক্টিভিটিস এখানে ফিনান্সিয়াল রিপোর্টটা করা হয়, এখানে আমরা ফিডিউশিয়ারি ফান্ড সম্পর্কে তো আমরা আগেই পড়েছি যে ফিডিউশিয়ারি ফান্ডগুলোকে আমরা গভর্নমেন্ট ওয়াইড অ্যাক্টিভিটিসে দেখাই না, এটা ফিডিউশিয়ারি ফান্ডে, শুধুমাত্র ফিডিউশিয়ারি ফান্ডে এগুলো রেকর্ডিংটা দেখানো হয়। আর কি বলেছে, প্রাইভেট পারপাস ট্রাস্ট রিপোর্টস অ্যাডিশন অ্যান্ড ডিডাকশন ফ্রম নেট অ্যাসেট।
ঠিক আছে, যেভাবে আমরা ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ড আমরা গত ক্লাসে দেখেছি যে অ্যাডিশনস, নতুন কোনো ইনভেস্টমেন্ট হলে অ্যাডিশনস হচ্ছে, যদি আর্নিংস হয় সেখানে অ্যাডিশনস হচ্ছে, এখানেও সেরকমভাবে। আর ডিডাকশন যদি কোনো এক্সপেন্ডিচার থাকে বা কাউকে কোনো কিছু প্রদান করা হয় তাহলে ডিডাকশন হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের প্রাইভেট পারপাস ট্রাস্ট ফান্ড, যেহেতু এটা একেবারেই আমাদের ইনভেস্টমেন্ট ট্রাস্ট ফান্ডের মতো, সেটার জন্য আমি আর কোনো উদাহরণ দেখাচ্ছি না। আমরা পেনশন ফান্ডটাতে চলে যাচ্ছি। পেনশন ফান্ড কি? পেনশন সম্পর্কে তো আমরা জানি, পেনশন তো একটা অবসরকালীন ব্যবস্থা, এমপ্লয়ের জন্য যে ব্যবস্থাটা করে থাকে, পেনশন দিয়ে থাকে না, চাকরির শেষে তার অবসরকালীন সময় পেনশন ভাতা প্রদান করে থাকে। এখন এই ভাতাটা যে প্রোভাইড করছে এমপ্লয়কে, তাহলে তার জন্য তো একটা ব্যবস্থাপনা দরকার। সেই ব্যবস্থাপনাটাই আসলে এই যে ট্রাস্ট ফান্ডের মাধ্যমে সেই ব্যবস্থাপনাটাকে তুলে ধরা হয়েছে। অর্থাৎ এই পেনশন বাবদ যে কন্ট্রিবিউশনটা এমপ্লয়ার এবং কখনো কখনো এমপ্লয়ি করছে ফান্ডে, যে ফান্ডটা আস্তে আস্তে ক্রিয়েট হচ্ছে যাতে তার অবসরকালীন সময় এই ফান্ডটা ব্যবহৃত হবে, তাহলে সেই ফান্ডটাকে ইনভেস্টমেন্ট করা হয়। ন্যাচারালি আমরা তো দেখেছি আমাদের ডেট সার্ভিস ফান্ড থেকে আমরা দেখছি যে এই ধরনের ক্ষেত্রে যে আমাদের ভবিষ্যতে প্রদান করতে হবে একটা বড় একটা অ্যামাউন্ট, তখন আমরা কি করছি, একটা আস্তে করে এটাকে জমাতে হচ্ছে, এটাকে ডিপোজিট করতে হচ্ছে। তাহলে হঠাৎ করে আমরা এটাগুলো কোথা থেকে পাবো? তাহলে এই যে এই ফান্ড, এই অ্যাকাউন্টিং যেখানে রেকর্ড করা হয় সেটা আমাদের পেনশন ট্রাস্ট ফান্ডের মাধ্যমে এটা আমরা করে থাকি। তাহলে দু ধরনের পেনশন আমরা পাবো, পেনশন ট্রাস্ট ফান্ড আমরা পাবো। পেনশন প্ল্যান, অ্যাকচুয়ালি দু ধরনের পেনশন প্ল্যান আছে। একটা হলো ডিফাইন্ড কন্ট্রিবিউশন প্ল্যান, আরেকটা আছে হলো আমাদের ডিফাইন্ড বেনিফিট প্ল্যান। একটা হলো ডিফাইন্ড কন্ট্রিবিউশন, আরেকটা হলো ডিফাইন্ড বেনিফিট, মানে শুরু এবং শেষ। হ্যাঁ, মানে ডিফাইন্ড কন্ট্রিবিউশন মানে হলো যে পেনশন যে প্ল্যানটা করা হচ্ছে সেই প্ল্যানে কতটুকু করে কন্ট্রিবিউট করবে এমপ্লয়ার এবং কখনো কখনো এমপ্লয়ি, সেটা ডিফাইন, যে এই পরিমাণ তাকে কন্ট্রিবিউট করতে হবে। কিন্তু এমপ্লয়ি কি বেনিফিট পাবে সেটা কিন্তু ডিফাইন না, যতটুকু জমেছে সে পরিমাণ সে বেনিফিট পাবে। কিন্তু এই ডিফাইন্ড বেনিফিট প্ল্যানটা আবার উল্টো, এখানে আবার কন্ট্রিবিউশনটা ঠিক হচ্ছে যে সে আলটিমেটলি যে বেনিফিটটা পাবে সেই বেনিফিটটা তাকে দিতে হলে এখন কতটুকু কন্ট্রিবিউট করতে হবে, এভাবে জিনিসটা নির্ধারিত হচ্ছে। তাহলে আমাদের দু রকমের পেনশন প্ল্যান আমরা দেখছি, একটা হলো ডিফাইন্ড কন্ট্রিবিউশন প্ল্যান, আরেকটা হলো ডিফাইন্ড বেনিফিট প্ল্যান। মানে অর্থাৎ ডিফাইন্ড কন্ট্রিবিউশন মানে এখানে প্রতি বছর বা প্রতি নির্দিষ্ট সময় অন্তর এমপ্লয়ার এবং এমপ্লয়ও তার পেনশন ফান্ডে যে কন্ট্রিবিউশনটা করছে এটা ডিফাইন, এটা বলে দেওয়া হচ্ছে যে এই পরিমাণ কন্ট্রিবিউট করতে হবে। আর ডিফাইন্ড বেনিফিট প্ল্যান হলো এটা ডিফাইন করা আছে যে কী পরিমাণ বেনিফিট পাওয়া যাবে। তাহলে চলো আমরা একটু দেখে নিই বিষয়টা কি। ডিফাইন্ড কন্ট্রিবিউশন প্ল্যান কি? স্পেসিফাই দ্য অ্যামাউন্ট অফ রেট কন্ট্রিবিউশন, যেটা এটা মাত্র আমি বললাম, অফার আ পার্সেন্টেজ অফ কভার্ড স্যালারি। আমাদের কাভার্ড যে স্যালারি, মানে কাভার্ড স্যালারি বলতে এখানে বেসিক স্যালারি হতে হবে, মানে মোট কথা যার উপরে বেসিস করে সাধারণত পেনশন প্ল্যানটা করা হয়, তাহলে তার একটা পার্সেন্টেজ, হয়তো একজন এমপ্লয়ের বেসিক স্যালারির একটা পার্সেন্টেজ সে পেনশন ফান্ডে কন্ট্রিবিউট করছে। তাহলে আর দ্য এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়িজ মাস্ট কন্ট্রিবিউট টু দ্য মেম্বার্স অ্যাকাউন্ট ইন দ্য পেনশন প্ল্যান। তাহলে প্রতিটা এমপ্লয়ের যে মেম্বার্স অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টে বা প্ল্যান যেটা আছে, পেনশন প্ল্যান যেটা আছে, সেখানে এমপ্লয়ার এবং এমপ্লয়িকে মাস্ট কন্ট্রিবিউট করতে হবে। ঠিক আছে, এরপরে আছে কি লেভেল অফ বেনিফিট পেয়েবল আপন রিটায়ারমেন্ট, কতটুকু বেনিফিট পাবে। এখানে তো আমরা সেই ডিফাইন্ড কন্ট্রিবিউশন প্ল্যানের ক্ষেত্রে এখানে প্রথমে বলা হয়েছে যে স্পেসিফাই দ্য অ্যামাউন্ট, কতটুকু কন্ট্রিবিউট করবে, কিন্তু কতটুকু পেয়েবল, তাকে সে কতটুকু পাবে সেটা ডিটারমাইন হচ্ছে কি দ্বারা, সে ডিটারমাইন হচ্ছে দ্য অ্যামাউন্ট অফ কন্ট্রিবিউশন টু আ মেম্বার্স অ্যাকাউন্ট, আর্নিংস অন ইনভেস্টমেন্ট অ্যান্ড অ্যালোকেশন ফরফিটেড কন্ট্রিবিউশন টু অফ আদার্স। তাহলে এগুলোর উপরে, অর্থাৎ মোট কথা হলো সেই পেনশন প্ল্যানে যেই টাকাটা জমা হলো এমপ্লয়ার এবং এমপ্লয়ের কন্ট্রিবিউশনে, এবং সেই ডিপোজিটটা হয়তো কোথাও ইনভেস্ট করা হয়েছে, সেখান থেকে কি আর্নিংস এসছে, এবং এছাড়া আর যদি কোনো ধরনের এক্সপেন্ডিচার থাকে সেগুলো সব কিছু অ্যাডজাস্ট করে তারপরে তার অ্যাকাউন্টে যা জমা হয়েছে সেটাই সে পাবে, সেই অ্যামাউন্টে সে তার জন্য পেয়েবল। এখানে কিন্তু কোনো ডিফাইন্ড কোনো অ্যামাউন্ট নাই যে এই অ্যামাউন্টটা সে পাবে, হ্যাঁ, এই ধরনের কোনো অ্যামাউন্ট নাই। আচ্ছা, আর কি বলছে দেখো,
যে সাচ প্ল্যান অর্ডিনারি আর নট অ্যাডমিনিস্ট্রেড অন অ্যান অ্যাকচুয়ারিয়াল বেসিস। কোনো অ্যাকচুয়ারিয়াল বেসিসে এটা অ্যাডমিনিস্ট্রেড হয় না। অ্যাকচুয়াল বেসিস মানে হলো যে এই যে প্রত্যেকটা অ্যাসেট যেটা যেটা ইনভেস্টেড অ্যাসেট আছে সেটা বর্তমান মূল্য প্রেজেন্ট ভ্যালুটা বের করে এটার যদি কোনো ডেফিসিট থাকে সেই পরিমাণ আবার ইনভেস্ট করা, এই যে এই ধরনের যেটা ক্যালকুলেশন এভাবে এটা হচ্ছে না। কারণ কি পরিমাণ বেনিফিট হবে সেটা তো আসলে ডিটারমাইন্ড না, এটা যে পরিমাণ জমেছে সেটাই পাবে। হ্যাঁ, যে এটা আমরা এই জন্য আমরা এখানে দেখবো যে এখানে অ্যাকচুয়াল বেসিসে কিন্তু এটা অ্যাডমিনিস্ট্রেট হচ্ছে না, যেটা আমাদের ডিফাইন্ড বেনিফিটে যেটা আছে সে এইটা আছে। হ্যাঁ, আচ্ছা, therefore accounting and financial reporting requires for both the plan and the employer are straightforward and present few complications। ঠিক আছে, এই জন্য এই যে আমাদের ডিফাইন্ড কন্ট্রিবিউশন যে প্ল্যানটা এটার ক্যালকুলেশনগুলো কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড এবং খুব কমই এটার মানে কমপ্লিকেশনস আছে। মানে মোট কথা হলো যে যে পরিমাণ টাকা একজন এমপ্লয়ি যখন রিটায়ারমেন্টে যাচ্ছেন তার মেম্বার্স অ্যাকাউন্টে যে পরিমাণ ডিপোজিট জমা হয়, যে পরিমাণ কন্ট্রিবিউশনের টাকা জমা হয়েছে, এমপ্লয়ি যে পরিমাণ ইনভেস্টমেন্ট আর্নিং জমা হয়েছে এবং কোন রিডাকশন থাকলে সেগুলো সব বাদ দেওয়ার পরে যা সে পাবে সেটাই তার জন্য পেয়েবল। যার কারণে এখানে আর কোনো ক্যালকুলেশনের তেমন কোনো প্রয়োজনই হচ্ছে না, সেটা একদম স্ট্রেট ফরওয়ার্ড ক্যালকুলেশনগুলো আমরা নর্মালি যেভাবে আমাদের ক্যালকুলেশনগুলো করি সেভাবে আমরা করতে হবে, আলাদা করে মানে শেখার কিছু নাই এখানে। আর কি বলছে, এসেনশিয়ালি দ্য প্ল্যান রিপোর্টস দ্য ফেয়ার ভ্যালু অফ পেনশন অ্যাসেট অ্যান্ড এনি লায়াবিলিটি অফ অ্যাক্রুড প্ল্যান বেনিফিটস। ঠিক আছে, এখানে আমাদের যে প্ল্যান যেটা কি করছে, রিপোর্ট করছে কি যে পেনশন যে অ্যাসেটটা এখন বর্তমান আছে সেটার ফেয়ার ভ্যালু কত এবং কোনো অ্যাক্রুড প্ল্যানে যদি কোনো বেনিফিট কারো যদি কোনো পেয়েবল থাকে, সেই লায়াবিলিটি থাকে, সেটাকে সে রিপোর্ট করে। দ্য এমপ্লয়ার রিপোর্ট এক্সপেন্ডিচার এক্সপেন্স ফর দ্য অ্যামাউন্ট কন্ট্রিবিউটেড টু দ্য প্ল্যান। এবং এমপ্লয়ার কি করছে, কোনো ধরনের এক্সপেন্ডিচার বা এক্সপেন্স যদি থাকে এই যে এই প্ল্যানে কন্ট্রিবিউট করার জন্য বা এই প্ল্যানটাকে অ্যাডমিনিস্ট্রেটের জন্য, তখন সেটাকে সে রিপোর্ট করে। ঠিক আছে, তাহলে এখানে আমরা অ্যাসেট, লায়াবিলিটি আর এক্সপেন্ডিচার বা এক্সপেন্সকে আমরা দেখলাম রেকর্ড করতে। যেটাকে এখানে এই প্রথম অংশটা হলো অ্যাডিশন আর পরেরটা হলো আমাদের ডিডাকশন। Both the plan and the employer are required to provide in the notes to the financial statement। হ্যাঁ, নোট দিতে হবে সবাই কি করে, এমপ্লয়ার আর রিকোয়ার্ড বলছে যে এই পেনশন যে প্ল্যানটা আছে এখানে এমপ্লয়ারকে কিছু নোট দিতে হবে, সেই নোটটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের সাথে নোট দিতে হবে। নোটটা কি থাকবে, আ ব্রিফ ডেসক্রিপশন থাকবে কি সম্পর্কে, প্ল্যান সম্পর্কে, ক্লাসেস অফ এমপ্লয়িজ। ঠিক আছে, এমপ্লয়িজের ক্লাসেস মানে এমপ্লয়িজ কাভার্ড মানে তার বেতনের বেসিক বা তার যার উপর বেসিস করে এই পেনশন প্ল্যানটা তৈরি করা হয়েছে সেটা সম্পর্কে বলা থাকবে। প্ল্যান প্রভিশনস, প্ল্যানে যদি কোনো প্রভিশনস থাকে সেগুলো বলবে। কন্ট্রিবিউশন রিকোয়ারমেন্ট, কী পরিমাণ কন্ট্রিবিউট করতে হবে সেটা বলা থাকবে। সিগনিফিক্যান্ট অ্যাকাউন্টিং পলিসিস ফর দ্য প্ল্যান, একদম অ্যাকাউন্টিং পলিসিটা কী হবে, কখন লায়াবিলিটি রেকর্ড করব, কখন অ্যাসেট রেকর্ড করব বা অ্যাসেটের কোন ভ্যালুটাকে রেকর্ড করব, এই যে কিছু অ্যাকাউন্টিং রিকোয়ারমেন্টসগুলো আছে সেটা বলা থাকবে। অ্যান্ড কনসেন্ট্রেশন অফ দ্য ইনভেস্টমেন্ট, এবং ইনভেস্টমেন্টের ব্যাপারেও বলা থাকবে। ঠিক আছে, তাহলে এই নোটটা কিন্তু আমরা এখানে খেয়াল করবো, এই পেনশন প্ল্যানের ক্ষেত্রে নোটটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আমরা সব জায়গায় ফিনান্সিয়াল স্টেটমেন্টের সাথে কিছু নোট আমরা দিয়ে থাকি এই পেনশন প্ল্যান সম্পর্কে ডেসক্রিপশন দেওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে এরপরে আসলো আমাদের ডিফাইন্ড বেনিফিট প্ল্যান। এর আগে আমাদের ছিল ডিফাইন্ড কন্ট্রিবিউশন প্ল্যান, এখন আমরা বলছি ডিফাইন্ড বেনিফিট। ডিফাইন্ড বেনিফিট অর্থাৎ কি হলো, যে আফটার রিটায়ারমেন্ট একজন এমপ্লয়ি রিটায়ারমেন্টের পরে যে বেনিফিটটা পাবে সেটা ডিফাইন করা, সেটা বলে দেওয়া আছে যে এটা এই পরিমাণ হবে। হ্যাঁ, তাহলে কি বলছে, এটা কিসের উপর বেসিস করে হচ্ছে, এটা অ্যাজ এজ, স্যালারি অ্যান্ড ইয়ার্স অফ এমপ্লয়মেন্ট। সে কত বয়সে সে রিটায়ারমেন্টে যাচ্ছে, তার স্যালারি কত, অথবা তার সে কত দিন ধরে চাকরিরত আছে, এগুলোর উপরে এইসব ফ্যাক্টরস আছে। তাহলে কি বলছে, প্রোভাইডস আ স্পেসিফাইড অ্যামাউন্ট অফ বেনিফিট বেসড অন আ formula that may include factors such as age, salary and years employment। আচ্ছা, এছাড়া কি বলেছি, ডিটারমাইনিং দ্য প্রেজেন্ট ভ্যালু অফ প্রজেক্টেড পেনশন বেনিফিট, যে পেনশন যে বেনিফিটটা সে পাবে, প্রজেক্টেড পেনশন বেনিফিট, যে বেনিফিটটা তাকে দিতে হবে তার একটা প্রেজেন্ট ভ্যালু এখানে বের করা হয়। ঠিক আছে, ইনভলভস নিউমারাস ফ্যাক্টর সাচ অ্যাজ এমপ্লয়ির মর্টালিটি, এমপ্লয়ি টার্নওভার, স্যালারি প্রোগ্রেশন অ্যান্ড
ইনভেস্টমেন্ট আর্নিং। ঠিক আছে, এগুলোর উপর বেসিস করে একটা প্রজেকশন করা হয় যে এই যে পেনশন বেনিফিটটা তাকে দেওয়া হবে তার প্রেজেন্ট ভ্যালু কত। কি কি ফ্যাক্টরগুলো বলছে দেখো, মর্টালিটি রেট যেটা মানে কোনো একটা নেশনস বা কোনো একটা দেশের কথা আমাদের বলি সেখানে মর্টালিটি রেটটা কীরকম তার উপর বেসিস করে, এমপ্লয় টার্ন ওভার কীরকম, যে এমপ্লয়ের ব্যাপারে ডিসিশন না হচ্ছে তার টার্ন ওভারটা কীরকম, তার স্যালারি প্রোগ্রেশনটা কীরকম, বা ইনভেস্টমেন্ট আর্নিংসটা কীরকম। মানে ইনভেস্টমেন্ট আর্নিংস বলতে যেটা যেটা আমরা ডিপোজিট করলাম, আমরা তো এই কন্ট্রিবিউশনগুলোকে পেনশন ফান্ডে যে কন্ট্রিবিউশনগুলো করা হয় সে ডিপোজিট করা হয়, সে ইনভেস্টমেন্ট আর্নিংসটা ব্যাপারে এগুলোর উপর বেসিস করে প্রেজেন্ট ভ্যালু অফ প্রজেক্টেড পেনশন বেনিফিটস নির্ধারণ করা হয়। To ensure that plan asset will be adequate to cover future benefit, professional actuaries মানে যারা actuaries মানে যারা actuarial গুলোকে যে প্রেজেন্ট ভ্যালু বের করে তাদেরকে আমরা actuaries বলছি, are engaged to calculate the present value of benefit and the required contribution that must be made by the employer. তারা কি করছে, এই actuariesটা কি করছে, তারা কন্টিনিউয়াস এই ক্যালকুলেশনটা করছে। কি ক্যালকুলেশন? প্রতি বছর তারা ক্যালকুলেশন করছে যে প্রেজেন্ট ভ্যালু অফ রিকোয়ার্ড বেনিফিটটা কি, তার এই একজন এমপ্লয়িকে কি বেনিফিট দিতে হবে, তার প্রেজেন্ট ভ্যালু কি, এবং তার জন্য কি পরিমাণ কন্ট্রিবিউশন করতে হবে এমপ্লয়ারকে। নাহলে এই পরিমাণ আজকে কন্ট্রিবিউশন না করলে এই 10 বছর বা 20 বছর বা 25 বছর পরে এমপ্লয়িকে এই অ্যামাউন্টটা দেওয়া যাবে না। তাহলে কন্টিনিউয়াস সে এই ক্যালকুলেশন করতে থাকে। আচ্ছা, in some cases এমপ্লয়ারও করছে এবং এমপ্লয় কখনো কখনো করছে। The basic assumption underlying actuaries projection may change over time. ঠিক আছে, কিসের এই যে যে অ্যাজাম্পশনগুলো আছে, যে কিসের যেটা আমরা বললাম যে এটা হতে পারে মর্টালিটি, এটা হতে পারে এমপ্লয়ি টার্নওভার, এটা কিসের উপরে অ্যাজাম্পশনগুলো হবে, এটা কিন্তু টাইম টু টাইম চেঞ্জ হয়। এটা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসগুলো বা উপাদান এলিমেন্টগুলোর উপরে এটা চেঞ্জ হচ্ছে এক এক সময়। আচ্ছা, তাহলে এই জন্য বলছে মে চেঞ্জ ওভার টাইম গিভিং রাইজ টু পিরিয়ডিক রিভিশন ইন দ্য রিকোয়ার্ড কন্ট্রিবিউশন। তাহলে এই যে কি পরিমাণ কন্ট্রিবিউশন করতে হবে এমপ্লয়ারকে বা কখনো কখনো এমপ্লয়িকে, এটা প্রতিনিয়ত রিভিউ হচ্ছে, প্রতি বছর রিভিউ হচ্ছে, এবং এই রিভিউ করে যে অ্যামাউন্টটা ধার্য করা হয় যে এই অ্যামাউন্টটা এখন কন্ট্রিবিউট করা উচিত, সেই অ্যামাউন্টটাই এমপ্লয়ার এবং এমপ্লয়ি কন্ট্রিবিউট করে থাকে এই ডিফাইন্ড বেনিফিটের জন্য, যে একটা বছর শেষে, একটা বয়স শেষে বা একটা সময় শেষে এই পরিমাণ বেনিফিট তাকে দিতে হবে। আচ্ছা, এরপরে দেখো আমাদের আমরা রিকোয়ার্ড ফিনান্সিয়াল রিপোর্টিং ফর ডিফাইন্ড বেনিফিট পেনশন প্ল্যান, এটাকে আমরা একটু মানে এটা আমরা কিছু এক্সপ্লেনেশনও দেখবো, কিছু এক্সাম্পলও আমরা দেখবো। এখানে বলছে 2 ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর 2 সাপ্লিমেন্টারি স্কেডিউলস তৈরি করা হয়। ঠিক আছে, 2 ফিনান্সিয়াল স্টেটমেন্টস অ্যান্ড 2 সাপ্লিমেন্টারি স্কেডিউলস অফ হিস্টোরিক্যাল ট্রেন্ড ডাটা আর রিকোয়ার্ড। তাহলে আমরা দেখব যে এই ধরনের আমাদের যে ডিফাইন্ড বেনিফিট যেটা আছে, ডিফাইন্ড বেনিফিট পেনশন প্ল্যানে দুটো স্টেটমেন্ট তৈরি করতে আমরা দেখব, আর দুটো সাপ্লিমেন্টারি স্কেডিউলস তৈরি করা হয়, যার মাধ্যমে কি করা হয়, হিস্টোরিক্যাল যে ডাটাটা আছে, ট্রেন্ড ডাটা আছে, অ্যাসেটের বা লায়াবিলিটি, রিকোয়ার্ড লায়াবিলিটির যে চেঞ্জগুলো বা প্রেজেন্ট ভ্যালুটা বের করার, এই জিনিসটাকে এই স্কেডিউলের মাধ্যমে প্রদান করা হয়। এছাড়া আমরা কন্ট্রিবিউশন, এমপ্লয়ার যে কন্ট্রিবিউশনের যে রেটটা, পার্সেন্টেজটা, এটাও আমরা স্কেডিউলের মাধ্যমে দেখে থাকি। 2 ফিনান্সিয়াল স্টেটমেন্ট কি কি আছে দেখো, একটা হলো স্টেটমেন্ট অফ প্ল্যান নেট অ্যাসেট, প্ল্যানের নেট অ্যাসেটটাকে স্টেটমেন্টের মাধ্যমে প্রদান করা, মানে অ্যাসেট কি আছে, লায়াবিলিটিস কি আছে, তাহলে অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস ইকুয়ালস টু নেট অ্যাসেট। তাহলে শোয়িং প্ল্যান অ্যাসেট, লায়াবিলিটিস অ্যান্ড নেট অ্যাসেটস। প্ল্যান অ্যাসেট শুড বি রিপোর্টেড অ্যাট ফেয়ার ভ্যালু। ঠিক আছে, অ্যাসেটটাকে অবশ্যই ফেয়ার ভ্যালু মানে কি, মার্কেট ভ্যালু, মার্কেটে সেটা রিয়েলাইজেবল ভ্যালুতে এটাকে অবশ্যই দেখাতে হবে। আর স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইজ প্ল্যান নেট অ্যাসেট। এই যে নেট অ্যাসেট যেটা এসছে, যে চেঞ্জটা হলো, এটা কেন হলো, কি কারণে হয়েছে, তার মানে অর্থাৎ কি হলো, যে অ্যাডিশনস এবং যে ডিডাকশনসগুলো আছে সেগুলোকে এখানে শো করা হয়। যেমনভাবে আমরা রেভিনিউ এক্সপেন্ডিচার দেখিয়ে আমরা চেঞ্জেস নেট অ্যাসেট পেয়েছি, একই রকমভাবে আমরা এই অ্যাডিশনস এবং ডিডাকশনসগুলোকে দেখিয়ে আমরা এই চেঞ্জেস ইন নেট অ্যাসেটটাকে বোঝার চেষ্টা করব। কি বলেছে, শোয়িং অ্যাডিশনস টু প্ল্যান নেট অ্যাসেট, ডিডাকশনস ফ্রম প্ল্যান নেট অ্যাসেট অ্যান্ড নেট ডিক্রিজ ইন প্ল্যান নেট অ্যাসেট। ঠিক আছে,
তাহলে দুটো স্টেটমেন্ট, একটা কি স্টেটমেন্ট অফ প্ল্যান নেট অ্যাসেট আর স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন প্ল্যান নেট অ্যাসেট, এই দুটো স্টেটমেন্ট। আর স্কেডিউল দেখো কি, টু সাপ্লিমেন্টারি স্কেডিউল আছে। স্কেডিউলটা কি, যেমন বলছে স্কেডিউল আর শিডিউল অফ ফান্ডিং প্রোগ্রেস, ঠিক আছে, ফান্ডিংয়ের প্রোগ্রেসটা কীভাবে হচ্ছে, হিস্টোরিক্যাল ডাটা ইউজ করে এই প্রোগ্রেসটাকে তুলে ধরা হয়। কি হচ্ছে, শোয়িং হিস্টোরিক্যাল ডাটা ফর দ্য কারেন্ট ইয়ার অ্যান্ড 5 প্রায়র ইয়ার্স, আগের 5 বছর এবং বর্তমান বছর, এটাকে নিয়ে একটা স্কেডিউল তৈরি করা হয়। অ্যাবাউট দ্য অ্যাকচুয়ালি ডিটারমাইন স্ট্যাটাস ফর প্ল্যান ফান্ডিং, ঠিক আছে, আমাদের যেই ফান্ডিংটা হয়েছে সেই ফান্ডিংটা প্রেজেন্ট ভ্যালু, অ্যাকচুয়ালি প্রেজেন্ট ভ্যালুটা আমরা এখানে সবসময় বের করার চেষ্টা করি। দ্য স্কেডিউল প্রোভাইডস আ লং টার্ম অনগোয়িং perspective about the progress made in accumulating sufficient asset to pay benefit when due। তাহলে এর মাধ্যমে এটাই বোঝানো যায় যে আমাদের যে পরিমাণ অ্যাসেট আছে তার জন্য বেনিফিটটা যেটা প্রদান করা, যে লায়াবিলিটি যেটা তৈরি হয়েছে সেটা পর্যাপ্ত আছে কিনা, এটাই কিন্তু এই স্কেডিউলের মেইন উদ্দেশ্য। এরপরে যে শিডিউলটা তৈরি করা হয়, শিডিউল বা স্কেডিউল অফ এমপ্লয়ার কন্ট্রিবিউশন, এমপ্লয়ারের যে কন্ট্রিবিউশনটা এটা কতটুকু হওয়ার কথা ছিল, এমপ্লয়ার কতটুকু করেছে, এটার একটা স্কেডিউল তৈরি করা হয়। কি বলছে, শোয়িং দ্য ট্রেন্ড ডাটা ফর দ্য কারেন্ট ইয়ার অ্যান্ড 5 প্রায়র ইয়ার, আগের 5 বছর। এবং কারণ এই যে অনেক সময় যে আমরা দেখবো যে ফান্ডিং, ওভার ফান্ডিং, আবার কখনো কখনো আন্ডার ফান্ডিং হচ্ছে, এখানে এটার রিজনের জন্য এমপ্লয়ার কন্ট্রিবিউশনটা দায়ী কিনা, এমপ্লয়ার কন্ট্রিবিউশনে কোথাও ঘাটতি ছিল কিনা, এটাও কিন্তু চেক করা হয়। তাহলে 5 প্রায়র ইয়ার অ্যাবাউট দ্য অ্যানুয়াল রিকোয়ার্ড কন্ট্রিবিউশন of the employer and the employer contribution in relation to ARC, annual required contribution, ঠিক আছে। তাহলে এই দুটো, তাহলে আমরা দেখলাম কি দুটো ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর দুটো স্কেডিউল বা শিডিউল তৈরি করা হয়। আচ্ছা, the plan is required to provide notes to the financial statement and notes to the required schedule। তাহলে নোটটা ইম্পর্টেন্ট, আমি কিছুক্ষণ আগেই বললাম যে এখানে নোটটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে ফিনান্সিয়াল স্টেটমেন্টের আন্ডারেও কিছু নোটস দেওয়া হয়, আবার যে স্কেজুলিংটা করা হচ্ছে দুটো তার আন্ডারেও কিন্তু কিছু নোটস দেওয়া হয়। তাহলে আমরা একটু দেখে নিই যে নোটসটা কী সংক্রান্ত, ঠিক আছে, কী সংক্রান্ত নোটসগুলো শান্ত থাকে। তাহলে নোটস টু দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ফিনান্সিয়াল স্টেটমেন্টের জন্য কী নোটস থাকে দেখো, প্ল্যান ডেসক্রিপশন থাকবে, প্ল্যানের ডেসক্রিপশন, ঠিক আছে, যে পেনশন প্ল্যানটা তার ডেসক্রিপশন, সেখানে কি থাকবে, আইডেন্টিফিকেশন অফ দ্য টাইপ অফ প্ল্যান, প্ল্যানটা কী ধরনের, তারপরে ক্লাসেস অফ এমপ্লয়েজ কভার, ঠিক আছে, যার উপরে বেসিস করে এই পেনশন প্ল্যানটা কন্ট্রিবিউশনটা ডিটারমাইন্ড হচ্ছে সেই পরিমাণটা, যেটা বললাম যে বেসিক স্যালারি হতে পারে এটা। ব্রিফ ডেসক্রিপশন অফ বেনিফিট প্রভিশন, কি বেনিফিট, কি বেনিফিট বা কি অবস্থার কি বেনিফিট একজন এমপ্লয়ি পাবে সেই ডেসক্রিপশনটা এখানে থাকবে, ঠিক আছে, এই নোটের মধ্যে। আচ্ছা, এছাড়া দেখো সামারি অফ সিগনিফিকেন্ট অ্যাকাউন্টিং পলিসিস, অ্যাকাউন্টিং পলিসিসগুলো কি কি এখানে মেনটেন করা হয়েছে, কারণ আমরা গভর্নমেন্টাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডগুলো তো আমরা এখানে মেনটেন করি, যেটা আমরা দেখবো যে কোয়াইট ডিফারেন্ট ফ্রম এফএসবি থেকে, অনেক বেশ ডিফারেন্ট। তাহলে এই সিগনিফিকেন্ট এইগুলো অ্যাকাউন্টিং প্রিন্সিপালসগুলো যেগুলো মেনটেন করা হয়েছে সেগুলোকে এখানে একটা ব্রিফ, একটা সামারি দেওয়া হয়। ডেসক্রিপশন অফ কন্ট্রিবিউশন অ্যান্ড রিজার্ভস, কন্ট্রিবিউশনটা এবং রিজার্ভস কী কী আছে, ইনক্লুডিং দেখো দ্য অথরিটি আন্ডার উইচ কন্ট্রিবিউশন আর মেড, সে অথরিটিটা কে, ঠিক আছে, কন্ট্রিবিউশনটা দেওয়া হচ্ছে। ফান্ডিং পলিসিস, ফান্ডিং পলিসিসটা কি, কীভাবে এই ফান্ডিংটা মেনটেন হচ্ছে। রিকোয়ার্ড কন্ট্রিবিউশন রেটস টু অফ অ্যাক্টিভ প্ল্যান মেম্বার্স, তাহলে প্ল্যান মেম্বার্স যারা আছে তাদের রিকোয়ার্ড কন্ট্রিবিউশনটা কতটুকু। ব্রিফ ডেসক্রিপশন অফ এনি লং টার্ম কন্ট্রাক্টস অফ ফর কন্ট্রিবিউশন, ঠিক আছে, কোনো লং টার্ম যদি কোনো কন্ট্রাক্টস থাকে সেটাও জানাতে হবে। ব্যালেন্সেস অফ দ্য প্ল্যানস লিগালি রিকোয়ার্ড রিজার্ভস অ্যাট দ্য রিপোর্টিং ডেট, তাহলে যে ডেটে রিপোর্টিং আমরা করছি সেটা ব্যালেন্সটা কত লিগালি রিকোয়ার্ড, ঠিক আছে, এই জিনিসগুলো এখানে থাকে। আর এছাড়া আরও কিছু আছে, আরও দুটো আছে দেখো, ফান্ডেড স্ট্যাটাস অ্যান্ড ফান্ডিং প্রোগ্রেস, ফান্ডের স্ট্যাটাসটা কী আছে এবং ফান্ডিং প্রোগ্রেসটা কীরকম হচ্ছে। আর কনসেন্ট্রেশন অফ ক্রেডিট রিস্ক, যেই ক্রেডিট রিস্কটা আছে, যে রিস্ক অ্যাসোসিয়েটেড আছে ইনভেস্টমেন্টের সাথে বা ক্রেডিটের সাথে, সেই জিনিসগুলোকে এখানে বলতে হবে। আচ্ছা, আর নোট যেটা স্কেজুলের মধ্যে দেখানো হয় সেটা কি কি দেখো, একটা হলো আইডেন্টিফিকেশন অফ অ্যাকচুয়াল মেথডস ইউজ
অ্যান্ড সিগনিফিক্যান্ট অ্যাকচুয়ারিয়াল অ্যাজাম্পশন, যে মেথডসটা ব্যবহার করা হয়েছে এবং যে অ্যাজাম্পশনগুলো ধরা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে প্রতি বছরই কিন্তু অ্যাজাম্পশনগুলো চেঞ্জ হতে পারে, যেই অ্যাজাম্পশনের উপর বেসিস করে এই অ্যাকচুয়ারিয়াল যে ভ্যালুটা বের করছে সে ডিটারমাইন করছে, এটা এই অ্যাজাম্পশনগুলো চেঞ্জ হতে পারে। তাহলে অ্যাজাম্পশনগুলো দিয়ে দিতে হবে ফর দ্য মোস্ট রিসেন্ট ইয়ার কাভার্ড বাই দ্য রিকোয়ার্ড সাপ্লিমেন্টারি স্কেডিউলস। Factors such as changes in benefit provision, such as changes in benefit provisions, the employees covered by the plan, the actuarial methods or assumption used that significantly affect the trend report in the schedule. তাহলে এই জিনিসগুলো আমাদের নোটসে দিতে হবে। তাহলে আমরা কি দেখলাম, আমাদের এই যেটা আমাদের ডিফাইন্ড বেনিফিট প্ল্যান, যেটা সেই প্ল্যানের ভিতরে আমাদের অ্যাকাউন্টিং যে রেকর্ডিং করা হয় তার জন্য দুটো ফিনান্সিয়াল স্টেটমেন্ট হলো মেইনলি প্ল্যান নেট অ্যাসেট আর চেঞ্জেস ইন প্ল্যান নেট অ্যাসেট, এই দুটো স্টেটমেন্ট, আর দুটো হলো স্কেডিউল তৈরি করা হয়। ঠিক আছে, তাহলে এখানে এবং তার সাথে সাথে এই ফিনান্সিয়াল স্টেটমেন্টের এবং এই স্কেডিউলসগুলোর নিচে নোট ব্যবহার করা হয় এবং কোথায় কি নোটগুলো দিতে হয় এটা কিছুটা ম্যান্ডেটরি, এগুলোকে অবশ্যই ডিসক্রাইব করতে হয়। তাহলে সেটা আমরা এখানে দেখে নিলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা একটা উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি আমাদের এই ডিফাইন্ড বেনিফিট পেনশন প্ল্যানটা আসলে কীরকম। আচ্ছা, এখানে দেখো একটা নেট অ্যাসেটের আমাদের জুন 30, 2010 একটা নেট অ্যাসেটের স্টেটমেন্ট অফ প্ল্যান নেট অ্যাসেটের একটা ছবি আছে, একটা আমি দিয়ে দিয়েছি। এখানে কি আছে, ক্যাশ আছে, অ্যাক্রুড ইন্টারেস্ট রিসিভেবল আছে, ইনভেস্টমেন্ট আছে ফেয়ার ভ্যালুতে। আমি তো বলেছি যে আমাদের অ্যাসেটগুলোকে ফেয়ার ভ্যালুতে দেখাতে হবে। তাহলে বন্ডসের অ্যামাউন্ট বলা আছে, কমন স্টক, কমার্শিয়াল পেপার অ্যান্ড রিপারচেজ এগ্রিমেন্ট, এগুলো দেওয়া আছে। আর লাইবিলিটিসের মধ্যে আছে অ্যাকাউন্টস পেবল অ্যান্ড অ্যাক্রুড এক্সপেন্স। ঠিক আছে, 4,01,581 এটা আছে অ্যাকাউন্টস পেবল আর অ্যাক্রুড এক্সপেন্স। আর এখানে আমাদের অ্যাক্রুড ইন্টারেস্ট রিসিভেবল আছে 25,07,612। ঠিক আছে, এটা আমাদের আছে। তাহলে এটা হলো জুন 30, 2010 ক্লোজিংয়ে, মানে যেটা আমাদের 2011 জন্য ওপেনিং। আচ্ছা, তাহলে 2011-তে আসো, দেখো আমরা ট্রানজাকশনগুলো কি হলো। ডিউরিং ফিসক্যাল ইয়ার 2011 দ্য ফলোইং ট্রানজাকশন অকার্ড, দ্য রিকোয়ার্ড জার্নাল এন্ট্রিজ আর শোন। আমরা ট্রানজাকশনগুলো দেখবো, তার সাথে সাথে আমরা জার্নালগুলো দেখবো। Accrued interest receivable as of June 30, 2010 was collected. তাহলে এই যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম, এইমাত্রই দেখলাম আমাদের যে পরিমাণ অ্যাক্রুড ইন্টারেস্টেড ছিল, ইন্টারেস্ট রিসিভেবল ছিল, পুরোটা রিসিভ করা হয়েছে। তাহলে আমাদের ক্যাশ হয়েছে 25,07,612, মানে পুরো অ্যামাউন্টটাই রিসিভ হয়েছে। তাহলে আমাদের অ্যাক্রুড ইন্টারেস্ট রিসিভেবল ক্রেডিট হয়ে গেল। তো নর্মাল জার্নাল। আচ্ছা, এরপরে জার্নালে আমরা যাই, কি বলছে, মেম্বার কন্ট্রিবিউশন ইন দ্য অ্যামাউন্ট অফ টাকা 80,09,400। তাহলে এই যে পেনশন যে প্ল্যানটা, এই প্ল্যানে আমাদের মেম্বারদের কন্ট্রিবিউশন হলো 80,09,400 অ্যান্ড এমপ্লয়ার কন্ট্রিবিউশন ইন দ্য অ্যামাউন্ট অফ 1,41,26,292। তাহলে এটা হলো আমাদের, একটা হলো মেম্বার্স কন্ট্রিবিউশন আর একটা হলো এমপ্লয়ারের কন্ট্রিবিউশন। তাহলে আমাদের অ্যাডিশনস, কন্ট্রিবিউশন মানে অ্যাডিশনস, আর কোনো কিছু পেবল হলে সেটা আমাদের ডিডাকশন বা এক্সপেন্স হলে ডিডাকশন। তাহলে অ্যাডিশনস মেম্বার কন্ট্রিবিউশন হলো আমাদের 80,09,400 আর অ্যাডিশনস এমপ্লয়ার কন্ট্রিবিউশন হলো 1,41,26,292। তাহলে দুটো মিলে আমাদের কি হবে, ক্যাশ টাকা আমরা রিসিভ করেছি কত, 2,21,35,692। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম যে কন্ট্রিবিউশন, যে অ্যামাউন্টটা এই পেনশন প্ল্যানে এই বছর 2011-এ যেটা কন্ট্রিবিউট করা হয়েছে। এরপরে দেখো কি হয়েছে, অ্যানুইটি বেনিফিটস ইন দ্য অ্যামাউন্ট অফ টাকা 31,34,448 and disability benefit in the amount of taka 2,87,590 were recorded as liability. তাহলে এই বছরে এখান থেকে যে পেনশন প্ল্যান, এই প্ল্যান থেকে যা যা প্রদান করা হয় তার ভেতর থেকে একটা অ্যানুইটি বেনিফিট আর একটা হলো ডিসেবিলিটি বেনিফিট। ঠিক আছে, ডিসেবিলিটি বেনিফিট, এই দুটো বেনিফিট অ্যাজ এ লায়াবিলিটি হিসেবে রেকর্ড করা হচ্ছে। তাহলে এটা আমাদের ডিডাকশন। দেখো আমরা কি লিখছি, ডিডাকশন অ্যানুইটি বেনিফিট হলো 31,34,448 আর ডিডাকশন ডিসেবিলিটি বেনিফিট 2,87,590।
তাহলে দুটো মিলে আমাদের কি হবে, লায়াবিলিটি তৈরি হয়েছে, ঠিক আছে, লায়াবিলিটি। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল অ্যান্ড অ্যাক্রুড এক্সপেন্স 34,22,038 দুটো যোগফল, ঠিক আছে। তাহলে আমরা এখানে অ্যাডিশন রেকর্ড করলাম, এখানে আমরা ডিডাকশন রেকর্ড করলাম। অ্যাডিশন একদম ক্যাশ রিসিভ হয়েছে, ডিডাকশন লায়াবিলিটি তৈরি হয়েছে, এখনো পে হয়নি। আচ্ছা, এরপর দেখো বলছে অ্যাকাউন্টস পেয়েবল অ্যান্ড অ্যাক্রুড এক্সপেন্স পেইড ইন ক্যাশ অ্যামাউন্টেড টু টাকা 35,71,969। তাহলে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল এবং অ্যাক্রুড এক্সপেন্স ক্যাশে পেমেন্ট করা হয়েছে, কিছু তো এই বছর তৈরি হলো, কিছু আবার তো আগেও ছিল। তাহলে সেখান থেকে আমাদের কত হয়েছে, অ্যাকাউন্টস পেয়েবল আর অ্যাক্রুড এক্সপেন্স কমে গেল, ক্যাশ টাকা চলে গেল, ঠিক আছে। আর ক্যাশ টাকা আমাদের চলে গেল, তাহলে 35,71,969। আচ্ছা, এরপরে আসো টার্মিনেটেড এমপ্লয়িজ হুজ বেনিফিট ওয়ার নট ভেস্টেড ওয়ার রিফান্ডেড টাকা 20,57,265। তাহলে যে টার্মিনেটেড এমপ্লয়ি, যে এমপ্লয়িকে টার্মিনেট করা হয়েছে তাকে দেওয়া হয়, তাকে রিফান্ড করে দেওয়া হয়েছে যে অ্যামাউন্টটা 20,57,265। তাহলে এটা আমাদের ডিডাকশনই হবে। তাহলে দেখো আমাদের ডিডাকশন, রিফান্ড টু টার্মিনেটেড এমপ্লয়িজ আর ক্যাশ টাকা চলে গেল, ঠিক আছে, ক্যাশে তো প্রদান, টার্মিনেটেড এমপ্লয়িকে ক্যাশ টাকা প্রদান করা হয়েছে। আচ্ছা, এরপর দেখো কি বলছে, ইনভেস্টমেন্ট ইনকাম রিসিভড ইন ক্যাশ অ্যামাউন্টেড টু টাকা 94,40,769। ইনভেস্টমেন্ট ইনকাম মানে যে ইনভেস্টমেন্টটা করা হয় সেখান থেকে ইন্টারেস্ট হয়তো পাওয়া গেছে, টাকা 48,82,076 অফ ইন্টারেস্ট ইনকাম ওয়াজ অ্যাক্রুড অ্যাট ইয়ার এন্ড। তাহলে এটা আমাদের ক্যাশে রিসিভ হয়েছে 94 লাখ আর অ্যাক্রুড আছে হলো 48 লাখ। তাহলে ইন অ্যাডিশন, এটা একটা আরেকটা কি বলছে, ইন অ্যাডিশন দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য ইনভেস্টমেন্ট ইন বন্ড ডিক্রিজ, ঠিক আছে, ফেয়ার ভ্যালু ডিক্রিজ করেছে ডিউরিং দ্য ইয়ার বাই 56,26,382। তাহলে আমাদের বন্ড, হ্যাঁ, বন্ডে যে ইনভেস্টমেন্ট করা হয়েছিল সেটা ডিক্রিজ করে, তাহলে আমাদের ইনভেস্টমেন্ট ইন বন্ড ক্রেডিট হয়ে যাবে। অ্যান্ড দ্য ফেয়ার ভ্যালু অফ ইনভেস্টমেন্ট ইন কমন স্টক ইনক্রিজ বাই 34,27,600। তাহলে কমন স্টকে যে ইনভেস্টমেন্ট করা হয়েছে সেটা ইনক্রিজ করে, তাহলে এটা ডেবিট হবে। আর আমাদের যে বন্ডে যে ইনভেস্টমেন্ট করা হয়েছে সেটা ডিক্রিজ হয়েছে, তাহলে সেটা ক্রেডিট হয়ে যাবে। তাহলে আমরা দেখো, আমরা জার্নাল করি, আমাদের ক্যাশ টাকা, প্রথম জার্নাল, প্রথম আমাদের এইটার জন্য জার্নাল যেটা আমরা ক্যাশ টাকা রিসিভ করলাম ইনভেস্টমেন্ট ইনকাম হিসেবে 94 লাখ, আর অ্যাক্রুড ছিল আমাদের, অ্যাক্রুড ইন্টারেস্ট রিসিভেবল কত, 48,22,076। এই দুটো হলো আমাদের কি হলো, এটা অ্যাডিশন, ইনভেস্টমেন্ট ইনকাম, একটা ক্যাশে পেয়েছি আর একটা হলো অ্যাক্রুড ইন্টারেস্ট রিসিভেবল। এটা আমাদের প্রথম জার্নাল, প্রথম এই রিসিভের জন্য। আচ্ছা, আর মানে ইনভেস্টমেন্ট আর্নিংসের জন্য একটা ক্যাশে একটা অ্যাক্রুড আছে এখনো। আর যেটা আমাদের ফেয়ার ভ্যালুর যে চেঞ্জ হলো সেই চেঞ্জের জন্য আমরা দেখো কী করবো, প্রথমে তো বলেছি যে বন্ড ডিক্রিজ হয়েছে, তাহলে ইনভেস্টমেন্ট ইন বন্ডটা আমার ক্রেডিট 56,26,382। আর ইনভেস্টমেন্ট ইন কমন স্টক ডেবিট, তাহলে ইনভেস্টমেন্ট ইন কমন স্টক ডেবিট 34,27,600। তাহলে মাঝখানে যেটা আছে সেই অ্যামাউন্টটা কি, ডিডাকশন চেঞ্জেস ইন দ্য ফেয়ার ভ্যালু অফ ইনভেস্টমেন্ট, ঠিক আছে। আমাদের চেঞ্জেস ইন দ্য ফেয়ার ভ্যালু অফ ইনভেস্টমেন্ট, আমাদের মানে বন্ডের দাম যেটা কমেছে সেটা অনেক বেশি কমেছে, আর যেটা কমন স্টক ইনক্রিজ করেছে সেটা কম, মানে ডিক্রিজটাই বেশি, ইনক্রিজটা কম, তাহলে ডিডাকশন তো হবে। তাহলে চেঞ্জেস ইন ফেয়ার ভ্যালু অফ ইনভেস্টমেন্ট। আচ্ছা, এরপরে আমরা দেখি কমার্শিয়াল পেপার অ্যান্ড রিপারচেজ এগ্রিমেন্ট ক্যারিড at a cost of টাকা 13,54,568 matured and cash in that amount was received। তো এটা ম্যাচিউর হয়েছে, ক্যাশ রিসিভ হয়েছে, তাহলে ক্যাশ ডেবিট, আর আমাদের এটা কমে যাবে কমার্শিয়াল পেপার অ্যান্ড রিপারচেজ এগ্রিমেন্ট ক্রেডিট 13,54,568। আচ্ছা, এরপরে কি বলছে, কমন স্টক ক্যারিড এট ফেয়ার ভ্যালু অফ টাকা 62,93,867 ওয়ার সোল্ড ফর দ্যাট অ্যামাউন্ট, টাকা অ্যামাউন্ট, এই অ্যামাউন্টে বিক্রি করা হয়েছে, টাকা 15,36,364 ওয়াজ রি ইনভেস্টমেন্ট ইন কমন স্টক। তাহলে কমন স্টক বিক্রি করা হয়েছে যে অ্যামাউন্টে, তার থেকে 15,36,364 এটা রিইনভেস্ট করা হয়েছে কমন স্টকে। অ্যান্ড দ্য রিমাইন্ডার ইন বন্ড, বাকিটুকু মানে ওই 62 লাখ থেকে 15 লাখ বাদ দিলে যা থাকছে বাকিটা হলো বন্ডে। অ্যান্ড অ্যাডিশনাল অ্যামাউন্ট অফ টাকা 2,92,29,967 was also invested in bond।
তাহলে বন্ডের অ্যামাউন্টটা হলো এই অ্যামাউন্ট, এটার সাথে আর এখানে যে আমাদের রিমাইন্ডার যে অ্যামাউন্ট আছে দুটো মিলে আমাদের বন্ডের অ্যামাউন্ট হবে। আচ্ছা বন্ডের অ্যামাউন্টটা কত? আচ্ছা ক্যাশ টাকা, হ্যাঁ কমন স্টক ক্যারি এটা ফেয়ার ভ্যালু, এটা আমরা আগে দেখি। ক্যাশ টাকা পেলাম, আর ইনভেস্টমেন্ট ইন কমন স্টক এটা বিক্রি করেই তো আমরা সোল্ড ফর দ্য অ্যামাউন্ট, এটা বিক্রি করে তাহলে প্রথম আমাদের জার্নাল হলো আমরা ক্যাশ টাকা পেলাম। আচ্ছা এখন আবার রিইনভেস্টেড করবো, তাহলে রিইনভেস্টমেন্টের জন্য একটু ক্যালকুলেশনটা দেখে নেই। আমাদের এই যে 62,93,867, এখান থেকে আমরা 15,36,364 এটা আমরা বাদ দিব। বাদ দিয়ে যা থাকে তার সাথে আমরা যোগ করবো 2,92,29,967। এটা যোগ বিয়োগ করে আমাদের আসছে হলো 3,39,87,470। ঠিক আছে, এটা তাহলে কি হলো, এই অ্যামাউন্টটা কিসে, এটা হলো বন্ডে ইনভেস্ট করা হয়। তাহলে ইনভেস্টমেন্ট ইন বন্ড, আমাদের ইনভেস্টমেন্ট ইন বন্ড এই অ্যামাউন্টটা, ঠিক আছে আমরা পেলাম। আর ইনভেস্টমেন্ট ইন কমন স্টক তো এই অ্যামাউন্টটা 15,36,364 এটা আমরা দিয়ে দিলাম। তাহলে আমাদের ক্যাশ টাকা চলে গেল এই পুরো অ্যামাউন্টটা, যে অ্যামাউন্টটা আমাদের নতুন করে ইনভেস্ট হয়েছে এবং তার সাথে সাথে এই অ্যামাউন্টটা মিলে দুটো মিলে আমাদের 3,55,023 3,55,23,834 এই পুরো অ্যামাউন্টটা ক্যাশ টাকা চলে গেল, ইনভেস্ট করেছি। প্রথমে আমরা কি করলাম, কমন স্টকটাকে বিক্রি করে টাকা পেয়েছি, সেখান থেকে কিছু আমরা কমন স্টকে রিইনভেস্টমেন্ট করেছি, কিছুটা আমরা বন্ডে করেছি, আর তাছাড়াও একটা বড় অ্যামাউন্ট বন্ড কেনা হয়েছে। তাহলে প্রথমে আমরা যে জার্নালটা দেখি সেটা হলো কমন স্টক সেল করার জন্য, পরে জার্নালটা হলো আবার রিইনভেস্টমেন্টের জন্য। আচ্ছা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স ফর দ্য ইয়ার টোটাল টাকা 5,68,290 অল পেড ইন ক্যাশ। এটা তো একদম নর্মাল জার্নাল আমাদের, ডিডাকশন অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর ক্যাশ ক্রেডিট, ঠিক আছে এটা আমাদের নর্মাল জার্নাল। আচ্ছা তাহলে অল নমিনাল যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো সব ক্লোজ করবো আমরা, মানে অ্যাডিশনগুলোকে আমাদের কি ছিল, আমাদের অ্যাডিশনগুলো ক্রেডিট ছিল ডেবিট হবে, আর ডিডাকশনগুলো ডেবিট ছিল ক্রেডিট হবে। ডিডাকশন মানে হলো আমাদের এক্সপেন্সের মতো, আর অ্যাডিশনগুলো হলো আমাদের ইনকাম বা নতুন করে যদি কোনো কন্ট্রিবিউশন হয় তাহলে এগুলো দেখো, এগুলো সব আমরা অ্যাডিশনগুলোকে ডেবিট করেছি, ডিডাকশনগুলোকে ক্রেডিট করেছি, এবং যে ব্যালেন্সটা আছে ব্যালেন্সটা হলো নেট অ্যাসেট হেল্ড ইন ট্রাস্ট ফর পেনশন বেনিফিট। এখানে আমাদের ব্যালেন্সটা মানে অ্যাডিশন এবং ডিডাকশনগুলোকে অ্যাডজাস্ট করার পরে যেটা আমাদের থাকছে সেটাকে আমরা নেট অ্যাসেটে ট্রান্সফার করছি। তাহলে এই হলো আমাদের জার্নাল। এই জার্নালগুলোকে অ্যাডজাস্ট করার পরে আমরা এই প্ল্যান নেট অ্যাসেট এটা আমরা পাবো। মানে এই যে জার্নালগুলো করলাম, আমাদের ওপেনিং যে স্টেটমেন্ট অফ প্ল্যান নেট অ্যাসেট ছিল তার সাথে এই জার্নালগুলোকে অ্যাডজাস্ট করে যে লেজারগুলো আমরা করেছিলাম সেখান থেকে আমরা করবো। আমি লেজারগুলো তো আর দেখাচ্ছি না, তো দেখানে আসলে এটা আমরা তো জানি। এখানে ক্যাশের অ্যামাউন্ট এগুলো সব কিছু দেখো চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তাহলে নেট অ্যাসেট হেল্ড ইন ট্রান্সফার পেনশন বেনিফিট কত এসছে, 14,64,41,059। ঠিক আছে, এটা হলো নেট অ্যাসেট হেল্ড ইন ট্রাস্ট ফর পেনশন বেনিফিট। তাহলে আমরা দেখি যে নেট অ্যাসেট যে চেঞ্জেস ইন নেট অ্যাসেটের যে এটা আছে এটা আমরা একটু দেখি। তাহলে স্টেটমেন্ট অফ চেঞ্জেস প্ল্যান নেট অ্যাসেট, দেখো অ্যাডিশনস যেগুলো আছে আমাদের, এই যে অ্যাডিশনস মেম্বার কন্ট্রিবিউশন, এই যে কন্ট্রিবিউশন এমপ্লয় আর প্ল্যান মেম্বার, ঠিক আছে এমপ্লয়ারের কন্ট্রিবিউশন এই যে 1,41,00,000, হ্যাঁ 1,41,26,292, আর প্ল্যান মেম্বার যারা মেম্বার্সের কন্ট্রিবিউশন হলো 80,09,400। তো টোটাল কন্ট্রিবিউশন আমরা পেলাম। তার সাথে আমরা ইনভেস্টমেন্ট ইনকামটাকে যোগ করব। ইনভেস্টমেন্ট ইনকামের মধ্যে আমাদের ফেয়ার ভ্যালু, নেট ডিক্রিজ ইন ফেয়ার ভ্যালু, এই যে আমাদের ডিডাকশনে আছে আমাদের চেঞ্জেস ইন ফেয়ার ভ্যালু, এটা আমাদের বাদ যাবে। আর ইন্টারেস্ট অ্যান্ড ডিভিডেন্ড যেটা আমরা পেলাম, এই যে অ্যাডিশনসে ইনভেস্টমেন্ট ইনকাম আমাদের 1,42,62,845, এই দুটোকে যোগ করে আমরা টোটাল ইনভেস্টমেন্ট পেলাম। তাহলে আমাদের অ্যাডিশনের সাথে টোটাল ইনভেস্টমেন্ট ইনকাম যোগ করে আমাদের টোটাল অ্যাডিশনটা আসলো। তাহলে এর সাথে আমাদের ডিডাকশনটা করতে হবে। আমরা ডিডাকশনগুলো একটু দেখি। এই যে ডিডাকশনগুলো ছিল অ্যানুইটি বেনিফিট, এই যে আমাদের অ্যানুইটি বেনিফিট, ডিসেবিলিটি বেনিফিট, আমাদের রিফান্ড টু টার্মিনেটেড এমপ্লয়, আর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ঠিক আছে, এই যে আমরা অ্যাডিশন থেকে ডিডাকশনগুলো বাদ দিলাম, তখন আমাদের নেট ইনক্রিজটা বের হয়ে গেল। আমাদের নেট ইনক্রিজ এসছে 2,80,1,000
1,52,233। তার সাথে আমাদের যে 1 জুলাই 2010 যেটা ছিল 11,82,88,826, এই দুটোকে যোগ করে আমরা এখন বর্তমানে 2011-এর 30th জুনে আমরা যেটা পেয়েছি 64,41,059, যেটা আমরা প্ল্যান অ্যাসেটের মধ্যে আমরা এই অ্যামাউন্টটাই পেলাম। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিলাম আমাদের প্ল্যান অ্যাসেট, আমাদের প্ল্যান নেট অ্যাসেট কীভাবে করবো, আর প্ল্যান নেট অ্যাসেট যে চেঞ্জেস ইন প্ল্যান নেট অ্যাসেট সেটা আমরা কীভাবে করবো। অ্যামাউন্টটা মিলতে হবে না এটার সাথে, ওটার ক্লোজিং ব্যালেন্সটা মিলতে হবে। আচ্ছা, আর যে স্কেডিউলটা আমরা বললাম, যেটা আমার দেখানো হয়, দেখো স্কেডিউল ফর ফান্ডিং প্রোগ্রেস। এখানে দেখো, এখানে অ্যাকচুয়ারিয়াল ভ্যালুয়েশন ডেট, যে অ্যাকচুয়ারিয়ালটা করা হচ্ছে সেটা ভ্যালুয়েশন ডেটটা কবে, কোন ডেটে ভ্যালুয়েশনটা করা হয়েছে, এটা বিগত 5 বছর। এই দেখো 5, 6, 7, 8, 9, এরপরে 10 কত, ঠিক আছে, এটা হলো। আর ভ্যালু অফ অ্যাসেট দেওয়া আছে, মানে তারা ভ্যালুয়েশন করে যেটা পেয়েছে, অ্যাকচুয়ারিজ ভ্যালুয়েশন করে, অ্যাকচুয়ারি যে ভ্যালুয়েশন করেছেন তিনি যেটা পেয়েছেন। এই ভ্যালুয়েশনটা কিছুটা তো মার্কেট ভ্যালুর সাথে বা ফেয়ার ভ্যালুর সাথে কম্পেয়ার করে করা। আমরা দেখেছি কিছু অ্যাজাম্পশন আছে, রিস্ক আছে, এগুলোকে অ্যাসোসিয়েট করে করা হয়েছে। আচ্ছা, এটা হলো লায়াবিলিটিগুলো, হ্যাঁ, অ্যাকচুয়ারিয়াল অ্যাক্রুড লায়াবিলিটি, ঠিক আছে, যে লায়াবিলিটিটা সেই সময় তৈরি হয়েছে, তাহলে এটা হলো অ্যাসেট, এবং তার এগেইনস্টে যে লায়াবিলিটি সেটা আমরা এখানে পাবো। আচ্ছা, আর এখানে আমাদের আনফান্ডেড আর ওভার ফান্ডেড হলো, আমরা বি থেকে এ কে মাইনাস করছি, মানে আমাদের লায়াবিলিটি কতটুকু আছে আর আমাদের অ্যাসেট, তার এগেইনস্টে অ্যাসেটটা কতটুকু আছে। তাহলে এখানে দেখো, আমাদের প্রথমে এটা ওভার ফান্ডেড, এখানে আমাদের অ্যাকচুয়াল এএল যেটা অ্যাকচুয়াল অ্যাক্রুড লায়াবিলিটি, এটা কম আছে, বরঞ্চ ভ্যালু অফ অ্যাসেট, অ্যাকচুয়াল অ্যাসেটই বেশি আছে। আমাদের সবই ওভার ফান্ডেড, শুধু লাস্ট ইয়ারে এসে আমাদের দেখো এটা আনফান্ডেড আছে, হ্যাঁ, এখানে আমাদের লায়াবিলিটিটা বেশি, কিন্তু এখানে অ্যাকচুয়াল ভ্যালু অফ অ্যাসেটটা কম আছে। আচ্ছা, আর এখানে ফান্ডেড রেশিও যেটা বের করা হচ্ছে এ বাই বি, ঠিক আছে, রেশিওটা বের করা হবে। দেখো সবই হলো 100%-এর ওপরে, প্রত্যেকটা 100%-এর ওপরে, হ্যাঁ, ফান্ডেড মানে কি পরিমাণ ফান্ডেড আছে, মানে পর্যাপ্ত আছে, এখানে সবই 100%-এর ওপরে। শুধু আমাদের 2010-এ যে এটা 99.95 চলে এসছে, তাহলে কন্ট্রিবিউশন বাড়াতে হবে আর কি। আচ্ছা, তাহলে কভার্ড পেরোল, মানে যে পেরোলের উপরে বেসিস করে কন্ট্রিবিউশনটা করা হচ্ছে, সেই পেরোলের অ্যামাউন্টটা ওখানে দেওয়া আছে। আর লাস্ট দেওয়া আছে সেটা হলো আমাদের বি বাই এ ডিভাইডেড বাই সি, মানে এই যে আনফান্ডেড যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা আমাদের আনফান্ডেড বা ওভার ফান্ডেড যে অ্যামাউন্টটা, এটা আমাদের এই কভার্ড পেরোলের কত অংশ সেটা আমরা দেখছি, সেটাকে আমরা বলছি কি আনফান্ডেড বা ওভার ফান্ডেড AAL অ্যাজ আ পার্সেন্টেজ অফ কভার্ড পেরোল। ওখানে দেখো 10%, 3%, 3.9, 3.4 এরকম। তাহলে এরকম একটা আমরা স্কেডিউল আমরা তৈরি করে থাকি, হ্যাঁ, এই পেনশন ডিফাইন্ড বেনিফিট, যেটা ডিফাইন্ড বেনিফিট পেনশন প্ল্যান, এরকম। এগুলো কিন্তু আমাদের ডিফাইন্ড কন্ট্রিবিউশন যেটা, সেখানে এই ধরনের কোনো অ্যাকচুয়ারিয়াল ক্যালকুলেশন নাই, হ্যাঁ, ওটা একদম খুব সিম্পল, ওখানে কোনো প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশনের কোনো ব্যাপার নেই। আচ্ছা, তাহলে আমরা একটু চলো এই যে অ্যামাউন্টগুলো, যে টার্মগুলো আমরা ব্যবহার করি, সেটা কি বলা আছে সেটা আমরা একটু দেখি। এখানে দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ অ্যাসেট, আমাদের এখানে কি ইজ দ্য ভ্যালু অ্যাসাইন টু দ্য প্ল্যান্স অ্যাসেট বাই দ্য অ্যাকচুয়ারি, ঠিক আছে, যে মানে অ্যাকচুয়ারি সে ভ্যালুয়েশন করছে, অ্যাসাইন যে অ্যাসেটটা আছে, মানে যে ইনভেস্টমেন্টগুলো হয়েছে এই প্ল্যান বেনিফিট যেটা আছে, আমাদের পেনশন প্ল্যান আছে, তার এগেনস্টে যে অ্যাসেটটাকে করা হয়েছে, ইনভেস্টেড করা হয়েছে, তার বর্তমান ভ্যালু। Generally the actual value of asset should reflect some function of market value, যেটা আমি কিছু না আগেই বললাম, that the actual value does not necessarily reflect market value is due to the fact that the actual may use technique that will smooth out the short term volatility, মানে যে ups and downs-টা that can be presented in the market values. তাহলে এখানে এটা শো করে আর কি, যে আপস অ্যান্ড ডাউনস, মার্কেটে যে আপস অ্যান্ড ডাউনসটা এটা শো করে। আরেকটা কথা এখানে বলা হয়েছে যে এই যে ক্যালকুলেশন করে যে অ্যামাউন্টটা পাওয়া গেছে, নট নেসেসারিলি যে ফিনান্সিয়াল স্টেটমেন্টে যে অ্যাসেটের যে ভ্যালুয়েশনটা দেখা যাচ্ছে, নট লাইকলি দ্য সেম, এটা যে এক হতে হবে, একই রকম হবে
এমন কোনো কথা নেই আর কি, ডিফারেন্ট হতেই পারে এখানে। আচ্ছা, আর এখানে আর কি বলা আছে যে actual accrued liability কথা বলা হয়েছে is determined by the using any of several generally accepted actuarial methods ব্যবহার করা হয়, consistently applied, and is the present value of the projected benefit, যে বেনিফিটটা দেওয়া হবে তার প্রেজেন্ট ভ্যালু, আদার দেন দ্য বেনিফিট আর্ন ফ্রম কারেন্ট অ্যান্ড ফিউচার এমপ্লয়ার সার্ভিস। হ্যাঁ, যে বেনিফিটটা দেওয়া হবে সেটার প্রেজেন্ট ভ্যালুটা কি। দ্য অ্যাকচুয়াল অ্যাক্রুড লায়াবিলিটি অ্যারাইজ প্রাইমারিলি ফ্রম পাস্ট আন্ডার ফান্ডিং অ্যান্ড চেঞ্জেস ইন পেনশন প্ল্যান প্রভিশন। তাহলে এই যে আমাদের যে অ্যাক্রুড লায়াবিলিটিস, যে অ্যাকচুয়াল অ্যাক্রুড লায়াবিলিটিস যে তৈরি হচ্ছে, এটা মেইনলি আমাদের যদি আন্ডার ফান্ডিং হয় আর চেঞ্জেস ইন প্ল্যান প্রভিশন হয়, সেক্ষেত্রে এটা তৈরি হচ্ছে। আচ্ছা, আর কাভার্ড পেরোলের কথা যেটা বলেছিলাম যে ইজ দ্য অ্যামাউন্ট অন উইচ দ্য কন্ট্রিবিউশন অফ দ্য পেনশন প্ল্যান আর বেসড। ঠিক আছে, যেমন এক্সাম্পল বলছে দ্য কাভার্ড পেরোল ইনক্লুডেড অ্যান এমপ্লয়েজ বেস পে and could also include employee overtime, যদি ওভারটাইমকে ধরা হয় ওভারটাইমও হতে পারে, ডিপেন্ড করে কি হিসেবে ধরা হচ্ছে তার উপরে। আচ্ছা, আর the underfunded or overfunded AL, the funded ratio, and underfunded or overfunded AL as a percentage of covered payroll are derived using the actual value of asset AL and the covered payroll. আমরা তো সূত্রটা দেখিয়ে নিয়েছি কি হবে। আর লাস্ট যেটা আছে সেটা হলো আমাদের এই যে স্কেডিউল অফ এমপ্লয়ার কন্ট্রিবিউশন। এখানে দেখো ইয়ারটা সেই ইয়ার দেওয়া আছে, আর অ্যানুয়াল রিকোয়ার্ড কন্ট্রিবিউশনটা দেওয়া আছে, যে কতটুকু রিকোয়ার্ড ছিল এমপ্লয়ার কত করতে হবে, এবং পার্সেন্টেজ কন্ট্রিবিউটেড, সরাসরি কতটুকু কন্ট্রিবিউট করে সেটা বলা নেই, পার্সেন্টেজও দেওয়া আছে। এখানে সবই 100%, যতটুকু রিকোয়ার্ড ছিল পুরোটাই কিন্তু এমপ্লয়ার কন্ট্রিবিউট করেছে, পুরোটাই কন্ট্রিবিউট করেছে, কোথাও কম নেই, 100% কন্ট্রিবিউশন। আচ্ছা, এরপরে দেখো দ্য কি ইনফরমেশন দ্য রিডার শুড নোট in the schedule of employer contribution is the annual required contribution and the what percentage the ARC, annual required contribution, the employer has contributed. Annual required contribution is an actuarially determined amount that the employer should contribute each year to ensure full actuarial funding of the plan. ঠিক আছে, এটা এই কন্ট্রিবিউশনটা অবশ্যই যেন প্ল্যানকে, যে পেনশন প্ল্যানটা আছে এই প্ল্যানটাকে এনশিওর করে, এই ব্যাপারটা কিন্তু মানে এই ব্যাপারটাকে এনশিওর করতে হবে আর কি এরকম। However, there is no GSP requirement that the actual contribution equal annual requirement contribution, annual required contribution. তাহলে এই হলো আমাদের পেনশন, আমাদের যে ডিফাইন্ড বেনিফিট যে পেনশন প্ল্যান, এটা আমরা দেখলাম। তাহলে আজকে আমি ক্লাসটা এখানেই শেষ করছি। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের আনসার করার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থেকো, আমার জন্য অনেক দোয়া করো। আল্লাহ হাফেজ।